সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং এই প্রচণ্ড শীতের মধ্যে পড়াশুনো ঠিকমতো চালিয়ে যাচ্ছ। তোমাদের পড়াশোনার গতিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি আজকের অনলাইন রসায়ন প্রথম পত্র ক্লাসে। তোমরা যে যেখানে বসে আমার ক্লাসটি দেখছো, ক্লাসের প্রথমেই তোমাদের জানাচ্ছি কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাস উপস্থাপনায় আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়ন প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তবে প্রথমে আমি তোমাদের দুটি চিত্রের মাধ্যমে আজকের পাঠের শিরোনামটি তোমাদের মধ্য থেকে বের করে আনার চেষ্টা করব। চলো দেরি না করে চিত্র দুটি আমরা দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি পরমাণুর ইলেকট্রনিক মডেল। এই পরমাণু থেকে কি নির্গত হচ্ছে তোমরা খেয়াল করো। পরমাণু থেকে দেখো কি নির্গত হচ্ছে। পারমাণবিক বর্ণালী। তাহলে বলো তো, এই পারমাণবিক বর্ণালী সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন? হ্যাঁ, ঠিকই বলেছ, বিজ্ঞানী নিলস বোর। তাহলে আজকের পাঠের বিষয় বোর পরমাণু মডেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা জেনে নিই আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি কি শিখবে। বোর পরমাণু মডেলের মতবাদসমূহ উল্লেখ করতে পারবে, বোর পরমাণু মডেলের মতবাদসমূহ ব্যাখ্যা করতে পারবে, বোর পরমাণু মডেলের ব্যর্থতার কারণ বলতে পারবে এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দুটি চিত্র লক্ষ্য করছো। এখন বলো তো, ডান পাশে এই মহান ব্যক্তিটির নাম কি? হ্যাঁ, ইনি নিলাস বোর। পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য বিজ্ঞানী নিলাস বোর 1913 সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। আর তার নাম অনুসারেই তার এই পরমাণু মডেলটিকে বোরের পরমাণু মডেল বলা হয়। তোমরা লক্ষ্য করছো বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেল মূলত কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বোর পরমাণুর মতবাদসমূহ হল: প্রথমটি শক্তি স্তর বিষয়ক মতবাদ, দ্বিতীয়টি কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ এবং তৃতীয়টি শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, হ্যাঁ, কোনো একটি পরমাণুর ইলেকট্রনিক মডেল তোমরা লক্ষ্য করছো এবং খেয়াল করো যে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো আবর্তমান অর্থাৎ ঘূর্ণায়মান। এখান থেকে আমরা বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্য বা মতবাদ সম্পর্কে আমরা বলতে পারি। সেটি হচ্ছে শক্তি স্তর বিষয়ক মতবাদ। মতবাদটি হলো পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে
ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহ যে কোনো বৃত্তাকার কক্ষপথে ইচ্ছা মতো বিচরণ করতে পারে না। তোমরা লক্ষ্য করো, এই ক্ষেত্রে কিন্তু দেখো সুনির্দিষ্ট কক্ষপথেই কেবল ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। এমন নয় যে কোনো একটি কক্ষপথে দুটি ইলেকট্রন বিচরণ করছে, আবার কোনো একটি কক্ষপথে থেকে সেই ইলেকট্রন অন্য কক্ষপথে স্থানান্তরিত হয়ে বিচরণ করছে, এরকম কিন্তু নয়। কেবলমাত্র কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে কোনরূপ শক্তি বিকিরণ না করে ঘুরতে থাকে, আর এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, দেখো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তমান বিভিন্ন শক্তি স্তর। প্রথম শক্তি স্তর অর্থাৎ যেখানে n এর মান 1, এবং লক্ষ্য করো যে দ্বিতীয় শক্তি স্তর যেখানে n এর মান 2 এবং তৃতীয় শক্তি স্তর যেখানে n এর মান 3। এই চিত্র থেকে আমরা বলতে পারি শক্তি স্তর নির্দেশকারী এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা সূচিত করা হয়, এবং যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো প্রথম শক্তি স্তর অর্থাৎ n এর মান 1 যখন, তখন সেই শেলটিকে আমরা k শেল, এবং n এর মান যখন 2 তাহলে ওই শক্তি স্তরটিকে আমরা l শেল, এবং যখন n এর মান 3 অর্থাৎ ওই শক্তি স্তরটিকে আমরা m শেল বা m শক্তি স্তর দ্বারা সূচিত করতে পারি। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি এই শক্তি স্তরগুলোকে k, l, m, n ইত্যাদি দ্বারাও সূচিত করা হয়। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি তত বৃদ্ধি পায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো একটি একটি পরমাণুর ইলেকট্রনিক মডেল। দেখো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখো একটি, এবং সেই ক্ষেত্রে দেখো প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটি খুব দ্রুত গতিতে ঘুরছে। তো এখান থেকে আমরা কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদটি ব্যাখ্যা করতে পারি। তো আমরা জেনে নিই কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদটি কি। প্রতিটি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। আমরা জেনে নিই কৌণিক ভরবেগ কি। কৌণিক ভরবেগ মূলত mvr ইকুয়াল n ইন্টু h/2π। তো এই সমীকরণ থেকে আমরা কৌণিক ভরবেগের মান নির্ণয় করতে পারি। এখানে m ইকুয়াল ইলেকট্রনের ভর, v ইকুয়াল বৃত্তাকার পথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আর বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, h ইকুয়াল প্লাঙ্কের ধ্রুবক ইকুয়াল 6.624 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ইকুয়াল 6.624 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড, এবং n ইকুয়াল 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তো এই ইকুয়েশন থেকে তোমাদের মাঝে মধ্যে দুই একটি ছোট ছোট এমসিকিউ পরীক্ষায় আসতে দেখা যায়। তো আমরা ইকুয়েশনটি মনে রাখব, এবং এখান থেকে ইলেকট্রনের ভর, বৃত্তাকার পথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, এই তিনটির যে কোনো দুইটির মান দেওয়া থাকলে আরেকটির মান আমরা নির্ণয় করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে এই চিত্র থেকে কিন্তু তোমরা লক্ষ্য করছো যে বর্ণালী সৃষ্টি হচ্ছে। তো বর্ণালী সৃষ্টিটা কিভাবে হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে,
এবং শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আবার ফিরে আসে। এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসার সময়ই মূলত বর্ণালীর সৃষ্টি হয়। তো এখান থেকে আমরা শক্তির বিকিরণ বিষয়ক মতবাদটি ব্যাখ্যা করতে পারি। সেটি হচ্ছে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরের সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। উচ্চ শক্তির কোনো কক্ষপথ থেকে নিম্ন শক্তির কোনো একটি কক্ষপথে স্থানান্তরের সময় শক্তির বিকিরণ করে। আবার নিম্ন শক্তির কোনো কক্ষপথে পরিক্রমণকালে শক্তি শোষণ করে উচ্চ শক্তির একটি কক্ষপথে উপনীত হতে পারে। যদি নিম্ন শক্তির কক্ষপথের শক্তি ইয়ন এবং উচ্চ শক্তির কক্ষপথের শক্তি E2 হয়, তাহলে বিকিরিত বা শোষিত শক্তিকে ডেল-ই দ্বারা নিম্নরূপে প্রকাশ করা যায়। তাহলে তোমরা লক্ষ্য করো E2 মাইনাস E1 ইকুয়াল ডেল-ই, অর্থাৎ এই দুইয়ের শক্তির পার্থক্য হচ্ছে ডেল-ই এবং এই ডেল-ইর একটি মান আছে, সেটি হচ্ছে এইচ নিউ ইকুয়াল HC ডিভাইডেড ল্যামডা। এখানে ডেল-ই হচ্ছে দুইটি শক্তি স্তরের ইলেকট্রনের শক্তির পার্থক্য। ভি ইকুয়াল বৃত্তাকার পথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এইচ প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ বিকিরিত তড়িৎ চৌম্বকীয় শক্তির ফ্রিকোয়েন্সি। তো এই সমীকরণ থেকে আমরা শোষিত বা বিকিরিত শক্তির মান আমরা নির্ণয় করতে পারি। তোমাদেরকে জানিয়ে রাখি, এই সমীকরণ থেকেও মাঝে মধ্যে দুই একটি এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। তোমরা সমীকরণটি মনে রাখার চেষ্টা করবে। এই সমীকরণ থেকে দেখো এইচ এর মান অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক নির্দিষ্ট, যেটির মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড এবং সি সেটির মান অর্থাৎ আলোর বেগ সেটির মানও নির্দিষ্ট, যার মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড এবং ল্যামডা যে মানটি সাধারণত প্রশ্নে তোমাদের দেওয়া থাকে। তো এই মান থেকে আমরা ডেল-ইর মান নির্ণয় করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটি একক কাজ তোমরা লিখে নাও। তোমরা একটি চিত্র লক্ষ্য করছো। উপরোক্ত চিত্রের আলোকে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলি বর্ণনা করো। এই প্রশ্নটি মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। তো শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি ভালোভাবে বাসায় মুখস্থ করবে এবং না দেখে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল, যার কারণে বিজ্ঞানী বোর তার পারমাণবিক মডেলের ব্যাখ্যা করেন। কিন্তু বোর পরমাণু মডেলের এত গ্রহণযোগ্যতা সত্ত্বেও বোর পরমাণু মডেলের কিছু ব্যর্থতা বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। তো আমরা এখন বোর পরমাণু মডেলের ব্যর্থতার কারণ জেনে নিই। বোর তত্ত্বে ইলেকট্রনকে আধানযুক্ত কণা রূপে গণ্য করা হয়েছে এবং ধরা হয়েছে যে ওই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার কক্ষপথ সমূহে আবর্তন করে। এই মডেলে ইলেকট্রনের তরঙ্গধর্মকে বিবেচনা করা হয়নি। ইলেকট্রনগুলোকে শুধুমাত্র কণা রূপে বৃত্তাকার পথে আবর্তন করেছে ধরা হলে একটি নির্দিষ্ট মুহূর্তে ওর অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায়। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র অনুযায়ী কোনো নির্দিষ্ট মুহূর্তে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। সুতরাং বোরের মতবাদ অনুসারে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করছে এই ধারণাটি সঠিক নয়।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা বোর মডেলের ব্যর্থতার কারণগুলো আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। বোর পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতাটি হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর প্রতিটি ইলেকট্রনের অবস্থান ও তার গতিবেগ সুনির্দিষ্ট এবং নির্ণয় করা সহজ, যেটি বিজ্ঞানী বোর তার মতবাদে ব্যক্ত করেছেন। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মতে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একত্রে কখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। কেন নয়, আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটিকে গাণিতিকভাবে লেখা যায়। দেখো, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কাট বাই 2 পাই। তো এখানে তোমাদের জানিয়ে রাখি, ডেল এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা বা পরিবর্তন, ডেল পি ভরবেগের অনিশ্চয়তা বা পরিবর্তন, এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তোমরা লক্ষ্য করো, এখানে এইচ কাটের একটি মান আছে, যার মান হচ্ছে এইচ বাই 2 পাই। তাহলে উপরের সমীকরণটিকে আমরা নিম্নরূপে লিখতে পারি, ডেল এক্স ইন্টু ডেল পি is greater than or equal h by 4 পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে এখানে বলা হচ্ছে বোর পরমাণু মডেলের অনুসারে পরমাণুর প্রতিটি ইলেকট্রনের অবস্থান ও তার গতিবেগ সুনির্দিষ্ট এবং নির্ণয় করা সহজ। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিতে বলা হচ্ছে যে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একত্রে কখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তোমরা লক্ষ্য করো, যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ইলেকট্রন আবর্তমান থাকে, তাহলে একই সাথে এই ইলেকট্রনটি কোথায় আছে এবং ওই ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ অবস্থান এবং ভরবেগ, অবস্থান যদি আমরা নির্ণয় করতে যাই সঠিকভাবে কোথায় আছে, তাহলে কিন্তু আমরা ভরবেগ অর্থাৎ এর গতিটা, অর্থাৎ কোন গতিতে কি গতিতে এটি হচ্ছে ইলেকট্রনটি আবর্তমান, সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। আবার যদি আমরা ভরবেগটি নির্ণয় করতে চাই, সঠিকভাবে নির্ণয় করি, তাহলে তোমরা দেখবে এই ইলেকট্রনের অবস্থান অর্থাৎ কোন পজিশনে আছে, এটা অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যাবে না। অর্থাৎ কিছু না কিছু ত্রুটি থেকে যাবে, আর এই ত্রুটির মান হবে h বাই 4 পাই, এর সমানও হতে পারে বা এর থেকে বেশি হতে পারে। তো এটি হচ্ছে নিশ্চিত, এটি হচ্ছে এই বোর পরমাণু মডেলের ত্রুটি, যেটি বিজ্ঞানী বোর সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো বাম পাশের চিত্রটিতে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন শক্তি শোষণ করে গমন করছে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন বিকিরণ করে আবার ফিরে আসছে। তো এখান থেকে আসলে মূলত একটি বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে পাশাপাশি দুইটি ভিন্ন শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন স্থানান্তরিত হলে বর্ণালীতে কেবল একটি রেখা সৃষ্টি হতে পারে। কিন্তু সূক্ষ্ম বর্ণালীবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করলে পরমাণুসমূহের বর্ণালীতে একটি রেখার স্থানে সূক্ষ্ম কয়েকটি রেখার অবস্থান দেখা যায়। বোরের মতবাদে এই রেখাগুলোর উৎপত্তি ব্যাখ্যা করা হয়নি। তোমরা লক্ষ্য করো, উপরের চিত্রে তোমরা লক্ষ্য করছো যে এই বর্ণালীবীক্ষণ যন্ত্রে আসলে মূলত বর্ণালী পাওয়ার কথা একটি, কিন্তু এখানে দেখো বিভিন্ন ধরনের সিরিজ, অর্থাৎ লাইম্যান সিরিজ, তারপর হচ্ছে বামার সিরিজ, প্যাশন সিরিজ, এই যে বিভিন্ন ধরনের সিরিজ আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমাদেরকে জানানোর জন্য মূলত একটি রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এখানে দেখো
একাধিক রেখা সৃষ্টি হচ্ছে, যেটি হচ্ছে বোর পরমাণু মডেলের আরেকটি সীমাবদ্ধতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও দুটি চিত্র লক্ষ্য করছো। এখান থেকে আমরা বোর পরমাণু মডেলের তৃতীয় সীমাবদ্ধতাটি আমরা বলতে পারি, প্রকৃতপক্ষে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ আয়নসমূহের সেটি হতে পারে H+ বা লিথিয়াম 2+ ইত্যাদি বর্ণালী বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী, অর্থাৎ ডান পাশের চিত্রটি তোমরা লক্ষ্য করো, এটি হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণু, তার বর্ণালী কিন্তু এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। তো এটি হচ্ছে বোর পরমাণু মডেলের আরও একটি সীমাবদ্ধতা। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যা শিখলাম তার ভিতর থেকে তোমাদের দুই একটি ছোট ছোট প্রশ্ন করার চেষ্টা করি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। কত সালে নিলস বোর তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন? তোমরা অবশ্যই বলতে পারবে এটি হচ্ছে 1913 সালে। নিচের কোনটি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে না? তোমরা ভালোভাবে লক্ষ্য করো, একটি বা অর্ধেক অর্থাৎ হাফ, 2 অথবা 3, বলো তো কোনটি? এটি হচ্ছে 1/2, অর্থাৎ ভগ্নাংশ কখনো প্রধান কোয়ান্টাম সংখ্যা হতে পারে না, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এরপরে তোমরা লক্ষ্য করো তৃতীয় প্রশ্ন, নিচের কোনটির বর্ণালী ব্যাখ্যা বোর পরমাণু মডেল দ্বারা করা যায় না? দেখো, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, অবশ্যই হিলিয়াম, কারণ হচ্ছে এখানে ইলেকট্রন আছে দেখো একের অধিক, অর্থাৎ দুইটি। এই দুইটি ইলেকট্রনের ব্যাখ্যা বোর পরমাণু মডেল করতে পারেনি। বোর পরমাণু মডেল কেবল একটি ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারেন। চতুর্থ প্রশ্ন, এইচ কাটের মান কত? হ্যাঁ, এইচ কাটের মান হচ্ছে H/2π, অর্থাৎ ঘ নম্বরটি সঠিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটি বাড়ির কাজ তোমরা লিখে নাও, বোর পরমাণু মডেল ও রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করো। আসলে প্রশ্নটি মাঝে মধ্যে বোর্ড পরীক্ষা আসতে দেখা যায়। প্রশ্নটি ভালোভাবে তোমরা বাড়িতে পড়বে এবং এর সাথে আজকে আমরা যে দুটি প্রশ্ন পড়লাম সেটি হচ্ছে বোর পরমাণু মডেলের স্বীকার্য এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করবে। তো শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করো। আজকের মতো সবাইকে ধন্যবাদ।